নমস্কার, আমি ডাক্তার অর্পণ চক্রবর্তী, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড একমো স্পেশালিস্ট, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল। এই সকালবেলা আপনাদের কাছ সঙ্গে কিছু করোনা সম্বন্ধিত যে ভেন্টিলেশন, অক্সিজেন রিকোয়ারমেন্ট, এই সমস্ত কিছু শেয়ার করার জন্য আমি এসছি এখানে। অ্যাসকারপিয়া হেলথের পক্ষ থেকেই বলছি, এবং দু একটা জিনিস আমাদের রুগীদের সবসময়ই কোশ্চেন থাকে, এবং যারা আমাদের যোগাযোগ করছেন রেগুলারলি তাদের কাছে একটা প্রশ্ন সবসময় তারা করতে থাকেন রিগার্ডিং আমার কোভিড হয়েছে অথবা আমার কোনো বাড়ির লোকের কোভিড হয়েছে, তারা অক্সিজেন তাদের রিকোয়ারমেন্ট হবে কিনা, তারা কেমন থাকবেন, অথবা যারা অক্সিজেন রিকোয়ারমেন্ট আছে তাদের ভেন্টিলেশন লাগবে কিনা, ভেন্টিলেশন লাগলে সেটা কত দিনের হবে, ভেন্টিলেশনেই হবে শুধু, না সেটাও হবে না, আরও কিছু লাগবে। প্রোনিং একটা উল্টো করে শুয়ে উপুর হয়ে শুয়ে যে পদ্ধতিটা, সেটারও একটা আজকাল যেটা চর্চা বেড়েছে। সেই সমস্ত প্রশ্নেরই উত্তর আমাদের কাছে আমি খানিকটা দেওয়ার চেষ্টা করব। এখন কোভিডের ক্ষেত্রে যেটা প্রথমেই বলা, যেহেতু একটা 13 মাস 14 মাসের অসুখ, প্রথম দিকটাতে আমরা এটাকে একটা নিউমোনিয়ার মতো ভাবেই হয়তো ভেবেছিলাম, কিন্তু তারপরে দেখা গেল একটা সাধারণ নিউমোনিয়াতে যে লাংস ইনভলভমেন্ট হয়, যেভাবে লাংসটা ইনভলভমেন্ট হয়, যেমন আমি যদি ধরি সোয়াইন ফ্লু নিউমোনিয়া অথবা অন্যান্য ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে যেভাবে লাংসের ইনভলভমেন্ট হয়, সেভাবে কিন্তু এর প্যাথোফিজিওলজিটা কোভিডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে একটা লাংসের সাপ্লাই ব্লাড ভেসেলের একটা প্যাথোফিজিওলজি রয়েছে, অ্যাঙ্গেল রয়েছে। সেখানেই কোভিডের যে নিউমোনিয়াটা, সেটা অন্যান্য নিউমোনিয়ার থেকে একটু আলাদা হয়ে যাচ্ছে, এবং সেটার জন্য যে একটা টার্ম আমাদের কাছে খুব কমনলি উঠে এসছে, যে ভিকিউ মিসম্যাচ, ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ। লাংসটা আমাদের শরীরে কি করে, সে বাতাস থেকে, অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেনটাকে নিয়ে সেটাকে ব্লাডে ট্রান্সফার করে, মানে খানিকটা একটা রান্নাঘরের মতো। অক্সিজেন টেকার কার? আমার হার্ট, আমার ব্রেন, আমার কিডনি, আমার লিভার, এগুলো হচ্ছে আমার অক্সিজেন টেকার, কনজিউমার্স অফ অক্সিজেন। লাংসের কাজ হচ্ছে সেটাকে প্রসেস করা, ফ্রম অ্যাটমসফিয়ারিক অক্সিজেন টু দ্য ব্লাড অক্সিজেন। এইখানটাতে যে একটা ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ, আমার অক্সিজেন অ্যাভেলেবেল আছে, কিন্তু ব্লাড সাপ্লাই টু দ্য লাংস হয়তো হ্যাম্পার্ড হচ্ছে, অথবা যার মাধ্যমে ব্লাডটা গিয়ে অক্সিজেনটাকে টানবে সেই জায়গাটাতে কোনো একটা প্রদাহ হয়েছে, এন্ডোথেলিয়াল ডিসফাংশন হচ্ছে। সেখান থেকে এই কোভিডের নিউমোনিয়াটার শুরু। তাহলে কি হচ্ছে, আমি হয়তো শ্বাস নিচ্ছি, আমি হয়তো অ্যাডিকুয়েটলি শ্বাস নিতে পারছি, আমি কথা বলছি, সবই করছি, কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাটমসফিয়ারে যে অক্সিজেনটা, সেটাকে আমি ঠিক মতো রান্না করে উঠতে পারছি না, যেটা আমার শরীরে পৌঁছচ্ছে না। তাহলে এইটাকে আমরা বলছি ভিকিউ মিসম্যাচ। এতে কি হচ্ছে, এতে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, যে আমি বসে আছি কিন্তু আমার অক্সিজেন স্যাচুরেশনটা নেমে যাচ্ছে। আর প্রশ্ন হলো, কারোর যদি অন্যান্য সময় অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, তাহলে সে হয়তো বুঝতে পারে, সে সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করে, তার শ্বাসটাকে বাড়িয়ে নেয়। কারো শ্বাসকষ্ট হয় অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে, কারোর প্যালপিটেশন হয়, সব কিছু হয়, কিন্তু এখানে সেটা হচ্ছে না। তার কারণ হচ্ছে শুধুমাত্র ইনফ্লামেশন নয়, এটাতে আপনার শরীরের যে কম্পেনসেটরি মেকানিজম আছে, এই যে শ্বাসকষ্টটা, এটাও হচ্ছে না। এটাকে যেটা আমরা এই যে একটা কম্পেনসেটরি মেকানিজমটাও এখানে কাট অফ করে দিয়েছে, যার ফলে কি হচ্ছে, এটাকে আমরা বলছি একটা হ্যাপি হাইপক্সিয়ার মতো হচ্ছে। আমি হয়তো বসে আছি, আমার কোভিড হয়েছে, কিন্তু আমার স্যাচুরেশন মেপে দেখা গেল 86, কিন্তু আমাকে জিজ্ঞেস করলে আমি তো ভালো আছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। এবার প্রশ্ন হলো, তাহলে কেন এই যে হ্যাপি হাইপক্সিয়াটা আমাদের কোভিডের ক্ষেত্রে এতটা ইম্পর্টেন্ট হচ্ছে? কারণ এটাই হচ্ছে আর্লিয়েস্ট পয়েন্ট, যেখানে আপনাকে ওয়ার্নিং সাইন দিচ্ছে যে এখানে ইউ নিড টু গো ফর অ্যান হসপিটালাইজেশন আর নিড টু গো ফর এসক্যালেশন অফ থেরাপি। এখন আমরা মোটামুটি একটা মাত্রা ধরে নিয়েছি যে 94-এর ওপরে থাকলে উই আর ফাইন, 94-এর নিচে থাকলে আমাকে একটা ভাবনা চিন্তা যেতে হবে। এখন প্রশ্ন হলো, এই 94টা কি? 94টা কি আমি যখন খাচ্ছি তখন, নাকি আমি যখন শুয়ে থাকছি তখন, নাকি আমি একটু 2-4 চক্কর মেরে এসে দেখলাম তখন? এবার দেখা যাচ্ছে এই যে ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচটা যেটা হচ্ছে, সেটা আমি যত
হাঁটাচলা করব, যত কায়িক পরিশ্রম করব, কোনো কাজ করব, তত বাড়তে থাকবে জিনিসটা। সো একটা মানুষ সে শুয়ে আছে, তখন তার স্যাচুরেশনটা হচ্ছে 96। এবার সে উঠে বাথরুমে গেল, বাথরুম থেকে ফিরে এসে দেখলো তার স্যাচুরেশন হয়ে গেছে 82, উইচ ইজ ভেরি কমন। আচ্ছা, একটা মানুষ সে হয়তো এমনি সময় তার স্যাচুরেশন থাকছে 92, একটু 2-4 চক্কর বাড়িতে একটু হাঁটাচলা করে এলো, এসে দেখলো তার স্যাচুরেশন হয়ে গেছে 78। এই যে জিনিসটা, এটাতে আমরা একটা টেস্টের নাম বলি, সেটাকে বলি যে 6 মিনিট ওয়াক টেস্ট। 6 মিনিট হেঁটে এসে স্যাচুরেশনটা দেখা। এখন অনেকে 6 মিনিট হাঁটার মতো ক্ষমতা থাকে না, বলছেন যে শুয়েছিলাম, উঠে বসলাম, একটু খাবার দাবার খেলাম, দেখলাম স্যাচুরেশনটা কমে গেছে। এটা যে ক্লাসিক্যাল একদম ভিকিউ মিসম্যাচ, যেটা ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ, এইভাবেই প্রেজেন্ট করছে আমার। এইভাবেই রুগীরা কিন্তু আসছেন এবং তারা এইভাবে জিনিসটাকে বলছেন যে আমি ডাক্তার শুয়ে থাকছি যখন স্যাচুরেশন 96, যেই উঠে খাওয়া দাওয়া করছি তখন যেন আর পেরে উঠছি না, তখন স্যাচুরেশনটা দেখছি 85 নিচে নেমে গেছে। এই জিনিসটাতে হচ্ছে হ্যাপি হাইপক্স, এটা হচ্ছে আর্লি ওয়ার্নিং সাইন। কারণ আগে এত নিউমোনিয়া হয়েছে, এত হয়েছে, আমরা কিন্তু কখনো বলিনি যে বাড়িতে পালস অক্সিমিটার রাখবেন। কারণ কারোর যদি নিউমোনিয়া হতো, সে জ্বর হতো, তার শ্বাসকষ্ট হতো, সে হাঁপিয়ে পড়তো, এই জিনিসগুলো ছিল। এখন কিন্তু এইগুলো কিন্তু পরে হচ্ছে, আগে হচ্ছে কিনা অক্সিজেন মাত্রাটা কমে। সেই জন্য আর্লিয়েস্ট আমরা স্যাচুরেশন প্রোবটার এত ইম্পর্টেন্ট এসে গেছে যে পালস অক্সিমেট্রি। প্রত্যেককে যে পালস অক্সিমেট্রি, প্রত্যেকটা প্রেসক্রিপশনে লেখা থাকছে যে পালস অক্সিমেট্রি করুন, পালস অক্সিমেট্রি করুন। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে একটা ধরুন আপনার কারোর একটা কোভিড হলো, তার প্রথম 3-4 দিন জ্বর গেল, তারপরে একটা ম্যালেজ হচ্ছে, সব হচ্ছে, সব করে মোটামুটি একটা দিন 7-এর মধ্যে ব্যাপারটা সেরে গেল। ওষুধপত্র খাওয়া হলো, আইভারমেকটিন, ডক্সি, মোটামুটি একটা ওয়েস্ট বেঙ্গল গাইডলাইন্স মেলে আমরা দিলাম। এবার 7 দিন অবধি তার সেরে গেল। তাহলে কি সে সুস্থ হলো? সুস্থ সে হলো না। হয়তো আপাত দৃষ্টিতে সে সুস্থ আছে, তাকে তখন কিন্তু মনিটর করতে হবে। কি মনিটর করবে? সে পালস অক্সিমিটারে স্যাচুরেশনটা মনিটর করবে। কখন মনিটর করবে? আপ টু অ্যাটলিস্ট 2 to 3 উইকস অবধি মনিটর করে যাবে। হোম আইসোলেশন বলেছে 17 দিনের কথা, ঠিক আছে? তো আমরা মোটামুটি বলি অ্যাটলিস্ট 2 উইকস আপনি স্যাচুরেশনটা যাতে মনিটর করেন। কারণ দ্বিতীয় সপ্তাহে একটা ক্লাসিক টিচিং আছে, দ্বিতীয় সপ্তাহে মেন সমস্যাটা সৃষ্টি হচ্ছে। কারণ কোভিড হয়তো চলে গেছে, সেই যে ছাপটা রেখে গেছে শরীরে, সেই যে লাং ড্যামেজটা, সেটা ম্যানিফেস্ট হচ্ছে সেকেন্ড উইকে গিয়ে। এবারের দ্বিতীয় ওয়েভে হয়তো খানিকটা এই প্রবণতাটা একটু এগিয়ে এসছে। আমরা দেখছি, বহু মানুষকে দেখছি তারা জ্বরের 3 দিনের মাথায় স্যাচুরেশন তার কম আছে। কিন্তু গতবারে কিন্তু এই জিনিসটা টোটাল একটা মেনে চলছিল যে সেকেন্ড উইকটাতে একটা ডিস্যাচুরেশনটা ম্যানিফেস্ট করছিল। সেটা সেকেন্ড উইকটাতে আমরা খুব সাবধানে ছিলাম, এবং তার সঙ্গে কিছু ব্লাড টেস্ট, যেমন সিআরপি, যেমন ডি ডাইমার, এই দুটো ব্লাড টেস্ট খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন সিআরপিটা কিনা সিরিয়াক্টিভ প্রোটিন, এটা কি ডিনোট করে? যে শরীরের মধ্যে আমার একটা প্রদাহ, আমার একটা ইনফ্লামেশন কোথাও একটা চলছে। সো এই কোভিডটা আমার কি করেছে? একটা লাংসের ব্লাড ভেসেলে একটা প্রদাহ তৈরি করেছে, একটা নিউমোনিয়া তৈরি করেছে। তো সেই সিআরপিটা বাড়ছে কমছে, এবং তার মাত্রার উপরে ডিপেন্ড করছে আমার কতটা ড্যামেজ শরীরে আছে। আর ডি ডাইমারটা কি? এবার নাও আরেকটা প্রশ্নে আমরা আসছি, যে এই যে একটা দ্বিতীয় যে আমার যে সমস্যাটা কোভিডের সৃষ্টি হয়েছে, যে আমার যে পালমোনারি ব্লাড ভেসেলস আছে তার মধ্যে দেখা যাচ্ছে ছোট 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 এই যে এন্ডোথেলিয়ালটা মানে আনইভেন হয়ে গেছে। হ্যাঁ, ব্লাড ভেসেলের গাটা একটা মানে যেমন রাস্তায় গাড্ডা থাকলে যেরকম পরিস্থিতি হয় সেরকম হয়েছে। তো ওখানে কি হচ্ছে? জল জমে, কাদা জমে। সেরকম ওখানে এই ব্লাড ভেসেলের গায়ে যে কোনো ক্ষুদ্রা ক্ষুদ্রা যদি একটু আমার মানে আনইভেন সারফেস থাকে, গাড্ডা থাকে, তো সেখানে জমে হচ্ছে ক্লট। তো এই পালমোনারি আর্টারিগুলো অনেক বড় থেকে ছোট হয়ে আস্তে 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 লাংসের মধ্যে ছোট ছোট করে ঢুকে যায়। এবারে দেখা যাচ্ছে এই বড় থেকে ছোট পালমোনারি আর্টারিগুলোতে এই আনইভেন এন্ডোথেলিয়ালাইটিসের জন্য ছোট ছোট করে ক্লট জমছে, এবং সেটা পেরিফেরির দিকে মানে যখন ছোট 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 জায়গায় ব্লক করে দিচ্ছে গিয়ে, এটাও হচ্ছে। এটাতে কি বাড়ছে? যে কোনো শরীরে এই ধরনের ক্লট যখন হবে তাদের বাড়ছে হচ্ছে ডি ডাইমারটা। তাহলে সিআরপি এবং ডি ডাইমার এই দুটো খুব ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। যে কোনো গাইডলাইন্সে কিন্তু এই সিআরপি এবং ডি ডাইমারকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে ফর দ্য ম্যানেজমেন্ট অফ কোভিড পেশেন্টস। এবার সিআরপি এবং ডি ডাইমার এই দুটোই আমরা কিন্তু মেজার করে করে আস্তে আস্তে দেখি। কিন্তু প্রাথমিকভাবে মনে রাখতে হবে যে ব্লাড টেস্টের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে, এটা তো রিয়েল টাইম নয়, আমি হয়তো ডে 5-এ করালাম কি ডে 7-এ করালাম, সেই সময়টা দেখালাম। হয়তো ডে 7-এ আমার সিআরপিটা ছিল
6, সেটা হয়তো ডে 8-এ গিয়ে 9 হয়ে গেল। হ্যাঁ, তো এই যে বাড়ছে, এই বাড়াটা তো আমি সবসময় দেখতে পাচ্ছি, কিন্তু আমি সেটা যেটা দেখতে পাচ্ছি, এদের এফেক্টটা দেখতে পাচ্ছি যে আমার শরীরে কোনো অক্সিজেনের ঘাটতি তৈরি করছে কিনা। মেন যে সমস্যাটা হচ্ছে যে অক্সিজেনের ঘাটতি, অক্সিজেন ডেলিভারি নিয়ে সমস্যা, এইটাকে আমরা একটুখানি আজকে অ্যাড্রেস করব। এবার দেখা যাচ্ছে যে কিছু মানুষের ক্ষেত্রে আমার অক্সিজেন রিকোয়ারমেন্ট বাড়িতেই শুরু হচ্ছে। আমার স্যাচুরেশনটা আমি যখন দেখছি, আমি যখন টেলিকনসালটেশন করছি, আমি যখন আউটডোরে দেখছি, আমি যখন ফোনে কথা বলছি, না ডাক্তারবাবু স্যাচুরেশন হয়ে গেছে 90, তখন তাহলে আমি কি করব? এখন স্যাচুরেশন 90 হয়ে গেছে এবং এই পরিমাণ আমাদের কেস লোড বেড়েছে এবং এ করছে, সেক্ষেত্রে গতবারে যেমন আমরা বলেছিলাম মডারেট, স্যাচুরেশন কম হলেই ভর্তি হতে হবে হাসপাতালে, এবারেও সেই গাইডলাইন্স আছে যে হাসপাতালে কিন্তু 94 নিচে আসলে হাসপাতাল ভর্তি হতে হবে। এখন দেখা যাচ্ছে যে আমি হাসপাতালে বেড পাচ্ছি না, অথবা হসপিটালে আমাকে বলছেন যে আজকে না হয় কালকে ভর্তি হন, তাহলে এই সময়টা আমি কি করবো? আমাকে একটা অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, আমাকে শরীরকে অক্সিজেন দিতে হবে। তাহলে কিভাবে আমি সেটা দিচ্ছি? এক হচ্ছে আমি অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটার সেগুলোকে একটু দিচ্ছি, আর কিছু মানে প্রাইমারি নিয়ম আছে, কিছু নিয়মাবলী, কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে আমি শরীরে অক্সিজেনের পরিমাণটা বাড়াতে পারি। এর মধ্যে আমরা সবাই জানি একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যায়াম বলুন, একটা মেথড বলুন, যেটা খুব অ্যাপ্লিকেবল হয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রনিং, উপুর হয়ে শুয়ে থাকা। এখন উপুর হয়ে শুয়ে থাকাটা এটা খুব অনেক দিন ধরেই প্র্যাকটিসড, এবং আমরা অনেকভাবে বিভিন্ন ক্রিটিক্যাল কেয়ার জার্নাল এই উপরে শুয়ে থাকার কিন্তু অনেক উপকারিতা আগে বলা হয়েছে। সেটাকেই আমরা অ্যাওয়েক প্রনিং, জেগে থাকা অবস্থায় উপর হয়ে শুয়ে থাকার কিছু করছি। যেমন লাংসটা, এটার কারণটা কি, মানে উপর হয়ে শুয়ে থাকলে কি সুবিধাটা হচ্ছে আমার, আর আমাদের যে লাংসটা যেভাবে শরীরে মানে চেস্টের মধ্যে যেভাবে বিন্যাস আছে তার, সেক্ষেত্রে দেখা যায় যে শিরদাঁড়ার যে দুপাশে যে জায়গাটা, সেই জায়গাটাতে অনেকটা লাং টিস্যু থাকে, এবং আমরা যখন চিত হয়ে শুয়ে থাকি সেই যে লাংস টিস্যুগুলো বিকজ অফ গ্র্যাভিটি একটু চুপসে থাকছে। এখন হতে পারে সেই সমস্ত লাং টিস্যুগুলো অতটা নিউমোনিয়া এফেক্টেড হয়নি, তাহলে আমরা সেইগুলো কিন্তু এখনো কেপেবল অফ অক্সিজেন ডেলিভারি। তাহলে সেগুলোকে আমরা কি করব? সেগুলোকে আমরা ফোলাবার চেষ্টা করি। কিভাবে ফোলাবার চেষ্টা করব? আমরা তখন উপুর হয়ে শুয়ে পড়লাম। এখন উপুর হয়ে শুয়ে থাকার যে মেথড, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয়েছে। আমরা যেটা খুব কমনলি বলি যে আপনার মাথাটা কিন্তু একটু একটা সাইডে রাখতে হবে, এবং আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা বালিশ বুকের নিচটাতে রেখে দিতে পারেন, ঠিক আছে, এবং একটা বালিশ মাথার উপরে, মাথার নিচে রইলো, একটা বালিশ বুকের নিচে রইলো, আর একটা বালিশ পা কিংবা পেটের মধ্যেখানে রাখলে ভালো হয়, ঠিক আছে। এখন এই উপুর হয়ে শুয়ে থাকার যে পদ্ধতিটা, এতে দেখা যাচ্ছে স্যাচুরেশনটা আমার খানিকটা হলেও বাড়ছে। তাহলে এটা একটা ইন্টারিম প্রসেস, ঠিক আছে। ইতিমধ্যে কিছু ওষুধপত্র আছে, কিছু স্টেরয়েডস আছে, কিছু রক্ত পাতলা করার ওষুধ আছে, যেগুলো আমরা দিচ্ছি। সেগুলোতে যদি কাজ হয়, ধীরে ধীরে দেখা যাচ্ছে বাড়িতেই অনেকে এই উপর হয়ে শুয়ে থেকে আস্তে 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 স্যাচুরেশনটা বেড়ে যাচ্ছে। বাই দ্যাট টাইম যতক্ষণ তার লাংসটা ইমপ্রুভ না করছে, সে ওইভাবেই ম্যানেজ হয়ে যাচ্ছে, অথবা একটা বাড়িতে বেসলাইন অক্সিজেনের রিকোয়ারমেন্ট মেনটেন হচ্ছে। এবার দেখা গেল এই যে প্রনিংটা, এবার সবার ক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা অ্যাডভাইস করছি না। যাদের ক্ষেত্রে খুব স্থূলতা আছে, একটু মোটা মানুষ যাদের, তাদের ক্ষেত্রে খুব ভালো প্রনিং তারা সবসময় করতে পারছেন না। এখন প্রশ্নটা, প্রনিংটা হলে কতক্ষণ করব? এখন দেখা গেছে যে সমস্ত জার্নালেই দেখা গেছে যে 16 ঘন্টার ওপরে প্রনিং এর কোনো নেই। তো 16 ঘন্টা, 12 থেকে 16 ঘন্টা আমরা প্রনিং এর জন্য দিতে পারি। এবার তার মধ্যে 16 ঘন্টা একটা মানুষের উল্টো হয়ে শুয়ে থাকা সবসময় সম্ভব নয়। কিছু কিছু সময় সাইড করে শোয়া, ডান দিকে সাইড করা, বাঁ দিকে সাইড করা, এগুলো করতে হবে। এবং খাওয়ার সময় অবভিয়াসলি আপনাকে সোজা হয়ে হতে হবে, এবং খানিকটা মাথাটাকে উঁচু করে, দুটো বালিশের করে মাথাটা উঁচু করে একটু প্রপড আপ পজিশনে খাওয়া দাওয়াগুলো করতে হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা হোম রেমেডি অফ, যেখানে অক্সিজেন রিকোয়ারমেন্টটা আমার রয়েছে, এখানে স্যাচুরেশনটা আমার কম, আমি হসপিটালে এখনো বেড পাইনি অথবা বেড পাওয়ার জন্য ওয়েট করছি, সেই জায়গাতে আমার কিন্তু এই ধরনের জিনিসগুলো হেল্প করছে ওষুধপত্র দিয়ে। এরপরে যেটা হসপিটালের ক্ষেত্রে আমাদের সবসময় যেটা মাথায় আসছে, যে হসপিটালে ঢুকলে তারপরে যখন আমাদের অক্সিজেন রিকোয়ারমেন্টটা অনেক বেশি, তখন আমরা কি করছি, তখন আমাদের কোন জিনিসটাকে খুব গুরুত্ব রাখতে হবে। গুরুত্বের মধ্যে হচ্ছে আমার দেখা যাচ্ছে আমার স্যাচুরেশন রেস্ট অবস্থাতেও দেখা যাচ্ছে যে 90 এর নিচে রান করছে। সেক্ষেত্রে প্রথমে একটা আমাদের যেটা আসে হচ্ছে, প্রথম কমন ডিভাইস যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্যানুলা, অক্সিজেন ক্যানুলা। এতে আমরা 4 লিটার অবধি কমফোর্টেবলি অক্সিজেন দেওয়া যায়।
এবার দেখা গেল এই মাস্ক যে ক্যানুলা যে সিলিন্ডারে লাগানো আছে কি ওয়াল মাউন্টেড অক্সিজেনে লাগানো আছে, সেখান থেকে ক্যানুলা দিয়ে 4 লিটার অক্সিজেনে আমরা খানিকটা হলো 90-92 টার্গেট একটা স্যাচুরেশন করলাম, মোটামুটি আমার 93-এর ওপরে থাকলেই হবে, এরকম ভাবে মেনটেন করা গেল। এবার তাতে যদি না হয় তাহলে আমরা কি করব? এখানে কিন্তু আবার মাথায় রাখতে হবে, হসপিটালে গেলেও কিন্তু আমরা সমস্ত রুগীকে অ্যাওয়েক প্রোনিং প্র্যাকটিস করতে বলছি। ক্যানুলা লাগিয়েও কিন্তু অ্যাওয়েক প্রোনিং করে, তাতে কি হচ্ছে, লাংসটা খানিকটা এক্সপান্ডেড থাকছে, আর অক্সিজেনের রিকোয়ারমেন্ট আপনার হয়তো 4 লিটার অক্সিজেনের জায়গায় 2 লিটার অক্সিজেন লাগছে। সো অ্যাওয়েক প্রোনিং ইউ হ্যাভ টু প্র্যাকটিস অল থ্রু, সেটা বাড়িতে থাকলেও করছেন, হসপিটালে আসলেও করতে বলছি, এবং হোয়াট এভার মেবি দ্য ডিভাইস মুখে লাগানো আছে, নাকে লাগানো আছে অক্সিজেন ডিভাইস, আপনি অ্যাওয়েক প্রোনিং করতে পারেন। দ্বিতীয় হচ্ছে, এই তাতে যদি আমার না কমে তাহলে আমি কি করব? তাতে আমার 4 লিটার অক্সিজেন রিকোয়ারমেন্টটা আরো হয়তো স্যাচুরেশন কমে গেছে, 85 নিচে যাচ্ছে। সেক্ষেত্রে পরবর্তী স্টেজ হচ্ছে যেটা হচ্ছে এনআরবিএম মাস্ক। এনআরবিএম হচ্ছে নন রিব্রিথিং মাস্ক। একটা দেখা যাবে একটা মাস্কের সঙ্গে একটা ব্যাগ লাগানো আছে। এই যে মাস্কটা, এটাতে আমরা 15 লিটার অব্দি, 10 থেকে 15 লিটার অব্দি আমরা অক্সিজেন দিচ্ছি, এবং প্রায় অনেকটা অক্সিজেন পার্সেন্টেজ 60-80% FiO2 আমরা খানিকটা হলেও দিতে পারছি। এই যে বিপুল পরিমাণ অক্সিজেন যা রিকোয়ারমেন্ট থাকছে, এতে দেখা যাচ্ছে কিছু লোকের স্যাচুরেশন। এবার এনআরবিএম মাস্ক পরেও কিন্তু প্রোনিং করা, তো প্রোনিংটা কিন্তু সবের সঙ্গেই খুব ভালো খাপ খাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো কাদের ক্ষেত্রে অব্দি প্রযোজ্য? যাদের ক্ষেত্রে যে বললাম হ্যাপি হাইপক্সিয়া, যে আমার স্যাচুরেশনটা কম কিন্তু আমার এখন শ্বাসকষ্ট হয়নি, তো শ্বাসকষ্টটা কিভাবে বোঝা যাবে? শ্বাসকষ্ট বোঝা যাবে হচ্ছে আমার রেসপিরেটরি রেটটা বাড়ছে কিনা। ইফ আই এম ব্রেথলেস, আমি নিজের বুঝতে পারছি যে শ্বাসের এটা বেড়েছে, অথবা ডাক্তারবাবু দেখছেন যে ওনার মিনিটে 30-এর বেশি শ্বাস পড়ছে কিনা, রেসপিরেটরি রেটটা কত। তাহলে এই যদি বাড়তে থাকে তাহলে শ্বাসকষ্টটা বাড়ছে। এই যে পরিস্থিতিটা যখন আমরা ঢুকছি, একটা মডারেট এআরডিএস থেকে সিভিয়ার এআরডিএস এর মধ্যে আমরা যখন ল্যান্ড আপ করছি, তখন আমাকে কিন্তু এবার অক্সিজেন থেরাপির যে এসক্যালেশনটা, সেটাকে আস্তে আস্তে ভাবতে হবে। আপ টু এনআরবিএম মাস্ক অব্দি আমরা কিন্তু দেখছি যে যাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট নেই, যাদের ক্ষেত্রে আমরা এক থেকে যদি মানে এক দমে যদি গুনতে বলি, তারা 20-র ওপরে গুনতে পারছেন। এটা একটা ইম্পর্টেন্ট মেথড বাড়িতে প্র্যাকটিস করা, যে এক দমে আমি কতটা গুনতে পারছি। আমি এক টানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 করে আমি মোটামুটি দেখা গেল যে 40 অব্দি গুনে ফেলছি। তাহলে এখনো অব্দি আমার লাংসে সেই রিজার্ভ আছে, যেও কিন্তু শ্বাসকষ্টটা হতে দিচ্ছে না। যে মুহূর্তে নাম্বারটা 20 অব্দি গুনতে গিয়ে আমার নাভিশ্বাস উঠে যাচ্ছে, আমার শ্বাস কষ্ট হচ্ছে, একদমে দম ফেলতে পারছি না, তখন কিন্তু আমার চিন্তার বিষয়। সো বাড়িতে কিন্তু আমরা এটা বলবো, আদার দেন পালস অক্সিমিটার, আপনি যখন শুয়ে আছেন কিংবা বসে আছেন, একটু মাঝে মধ্যে এই একদমে কতটা গুনতে পারছেন, এটাকে আমরা সিঙ্গেল ব্রেথ কাউন্ট বলি। এটা বিভিন্ন নিউরোলজিক্যাল ডিজিজ, মানে রেসপিরেটরি ডিজিজ, যেমন গুলেনবাড়ি, এইগুলোতে আমরা আগে ইউজ করতাম, এগুলো সব এখনো ইউজ হয়। তো এগুলো হচ্ছে সিঙ্গেল ব্রেথ কাউন্ট, আপনি একদমে কতটা গুনতে পারছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এটাই যখন হাসপাতালে থাকছে, এটাই দেখা যাচ্ছে রেসপিরেটরি রেটটা আপনার আস্তে আস্তে, কারণ 20 থেকে 25 হলো, 25 থেকে 30 হলো, তারপরে কি হবে? তখন কি এনআরবিএম মাস্ক কাজ করছে? তখন কিন্তু এনআরবিএম মাস্ক কাজ করছে না। তার কারণ হচ্ছে আমি 10 লিটার হয়তো অক্সিজেন, 15 লিটার হয়তো অক্সিজেন দিচ্ছি, কিন্তু ওর যে রেসপিরেটরি রিকোয়ারমেন্টটা, ওর যে ইনফ্লো রিকোয়ারমেন্টটা, সেটা কিন্তু অনেক বেশি। ওর কিন্তু তখন মানে প্রতিটা শ্বাসে ও অক্সিজেন যেটা টানছে বাইরে থেকে, কিংবা এয়ার যেটা টানছে, সেটা হয়তো 60 থেকে 80 লিটার টানছে, আর আমি তাকে 15 লিটার দিচ্ছি। কারণ সে তো ব্রেথ হোল্ডও করতে পারছে না। আমি তাকে যদি আসতে টানো, সে টানতে পারবে না, কারণ হচ্ছে তার শ্বাসের রিকোয়ারমেন্টটা বাড়ছে ধীরে ধীরে। তখন কিন্তু আমাদের একটু অন্যভাবে জিনিসটাকে এসক্যালেট, তখন আমাদের কাছে যেটা পরবর্তী মানে আর্মামেন্টোরিয়ামে যেটা আছে, সেটা হচ্ছে HFNO, হাই ফ্লো নেজাল অক্সিজেন। এখন হাই ফ্লো নেজাল অক্সিজেন এই জিনিসটা কিন্তু আগে আমরা প্রচুর ইউজ করেছি, কিন্তু নট ইন দিস কাইন্ড অফ পেশেন্টস। আমরা কাকে ইউজ করতাম? অপারেশনের পরে, বাচ্চাদের অপারেশনের পরে ভেন্টিলেশন খোলা হলো, যাতে আবার ভেন্টিলেটরে না যায়, প্রথম 24 থেকে 38 ঘন্টা নাকে ওই হাই ফ্লো নেজাল অক্সিজেন দিয়ে। এতে কি হচ্ছে, হাই ফ্লো, আমরা এতে 60 লিটার 70 লিটার অব্দি আমরা অক্সিজেন ফ্লো করাতে পারি। তাতে কি হচ্ছে, আমার যখন শ্বাসকষ্ট হচ্ছে, আমার তো 60 লিটার 70 লিটার অক্সিজেন ফ্লোটা দরকার, ফ্লো অক্সিজেনের থেকে অক্সিজেন ফ্লোটা দরকার। এই HFNOটা এই ফ্লোটাকে আপনাকে
দিচ্ছে উইথ এ পার্সেন্টেজ অফ অক্সিজেন। এবার কত দিচ্ছি? 40%, 50%, 60%, আপ টু 100% অফ দ্য অক্সিজেন, যেটা অলমোস্ট উইদাউট ভেন্টিলেটর এইচএফএনও আপনাকে নাকে দিয়ে দেবে। কি আছে এইচএফএনওটার মধ্যে? একটা ক্যানুলা আছে, যেটা নাকের দুটো ফুটোকে বন্ধ করে ওপরে ভেতরে ঢোকানো আছে, ছোট দুটো ক্যানুলা আছে, এবং সেটাতে আমার ফ্লোটাকে সে রেগুলেট করছে। একটা হিউমিডিফায়ারের সঙ্গে একটা ফ্লো রেগুলেটর আছে, সেখানে আমি অক্সিজেন কত লিটারে যাবে এবং কত পার্সেন্ট অক্সিজেন আমি রুগীকে দেব, সেটা কিন্তু মাত্রাটা আমি ঠিক করতে পারি। তো এই হচ্ছে এইচএফএনও, যেটা খুব যুগান্তকারী একটা রেজাল্ট দেখাচ্ছে, এবং প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে এইচএফএনও দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডিজিজটা খানিকটা হল্ট হচ্ছে, একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, যে আমার যতক্ষণ না স্টেরয়েডটা কাজ করছে, আমি যতক্ষণ না অ্যান্টিভাইরালটা দিচ্ছি, আমি যতক্ষণ না ক্লেক্সেন অথবা রক্ত পাতলা করার যে অ্যান্টিকোয়াগুলেন্টসটা দিচ্ছি সেটা কাজ না করছে, ততক্ষণ যে অক্সিজেনের ঘাটতিটা সেটাকে অনেকটা হারে এইচএফএনও কিন্তু কমিয়ে দিচ্ছে। এখন এইচএফএনও আরো একটা জিনিস করছে, যে ওর রিকোয়ারমেন্ট অফ অক্সিজেনটাকে লিটার, যে বললাম 60 থেকে 80 লিটার কি 100 লিটার আমার অক্সিজেনের রিকোয়ারমেন্ট আছে, সেটাকে এইচএফএনও কিন্তু খুব ভালোভাবে মেজার করে, যার ফলে কি হচ্ছে, রুগী এইচএফএনও নেওয়ার ফলে তার একটা আরাম হচ্ছে, তার যে নিড অফ যে একটা শ্বাসকষ্টের মতো শুরু হয়েছিল, সেটা আস্তে 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 কমে যাচ্ছে, এবং মুখটা ফ্রি থাকছে, সে কথা বলতে পারছে, সে কমিউনিকেট করতে পারছে, সে কিছু ফিজিওথেরাপি, স্পাইরোমিটার এক্সারসাইজ করতে পারছে, এবং সে খেতে পারছে। সো একটা সেন্স অফ ওয়েলবিং, যেটা নাকের অক্সিজেনের মাধ্যমে আমরা করতে পারি। এইচএফএনওর এই জন্য একটা যুগান্তকারী রোল এখানে কিন্তু এস্টাবলিশড হয়েছে, এবং সারা পৃথিবীতে এইচএফএনও যা মানুষ কিনেছে এবং যেভাবে তৈরি হয়েছে এইচএফএনও এই প্যান্ডেমিকে, এটা কিন্তু একটা রিমার্কেবল। হয়তো প্যান্ডেমিক যেদিন চলে যাবে, এইচএফএনওর একটা বিরাট রোল আমরা বিভিন্নভাবে স্টাডিজে আমরা দেখতে পাবো, যেটা কিন্তু খানিকটা হলেও অনেকটা এই ওষুধটাকে কাজ করার জায়গা দিচ্ছে, এবং ডিলে ইন দা আমার ভেন্টিলেশন, যেটা মেকানিক্যাল ভেন্টিলেশন, তাকে খানিকটা পিছিয়ে দিতে পেরেছে। এখন দেখা গেল যে এইচএফএনওতে আপনার হচ্ছে না, তাহলে কি? এখন কাদের এইচএফএনওতে হচ্ছে না? যাদের ওই যে বললাম একটা অক্সিজেনের রিকোয়ারমেন্ট 80 লিটার 100 লিটার অক্সিজেন রিকোয়ারমেন্ট আছে, সেটা এইচএফএনও দিয়েও টার্গেট ফুলফিল হচ্ছে না, সে ওভার শ্বাসকষ্টে পরিণত হয়েছে, আমার রেসপিরেটরি রেটটা বাড়ছে ধীরে ধীরে। রেসপিরেটরি রেটটা বাড়ছে কারণ কি, অ্যালভিওলাসের মধ্যে, এবার ঘটনাটা, নিউমোনিয়ার ঘটনাটা ওই ব্লাড ভেসেলে আর নেই, এখন ঢুকে পড়ছে আমার অ্যালভিওলার মধ্যে। অ্যালভিওলাই মানে যেগুলো ছোট 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 বেলুনের মতো স্ট্রাকচার, যেগুলো অ্যাকচুয়ালি আমার অক্সিজেনের ট্রান্সপোর্টে সাহায্য করে লাংসের মধ্যে, যে অ্যালভিওলাইগুলো আছে, সেইগুলো যখন চুপসে যাচ্ছে, সেগুলোতে যখন ফ্লুইড অ্যাকুমুলেট হচ্ছে, একটা প্রপার নিউমোনিক কনসলিডেশন, যেটাকে আমরা গ্রাউন্ড গ্লাসিং অ্যাপিয়ারেন্স, প্রপার নিউমোনিক কনসলিডেশনের মাধ্যমে হচ্ছে, এবং আস্তে 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 আমার রেসপিরেটরি রেটটা মাউন্ট করছে, আমার অক্সিজেনের রিকোয়ারমেন্টটা আরো বাড়ছে, এবং একটা প্রপার শ্বাসকষ্ট আমার শুরু হচ্ছে। এই এত দূর অবধি এসে কিন্তু শ্বাসকষ্টের কোনো চিহ্ন আমার ছিল না, যেখানে রেসপিরেটরি রেটটা 30-এর নিচে সবসময় থাকছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে রেসপিরেটরি রেটটা 40, 42, 50 ট্রান্সফার হচ্ছে। তখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। এখন পজিটিভ প্রেসার ভেন্টিলেশন যেটা, আমাকে জোর করে, আমাকে কিছুটা বাইরে থেকে প্রেসার দিয়ে, নিজেরটা আমি বেশি নিতে পারছি না, বাইরে থেকে প্রেসার দিয়ে আমাকে হাওয়াটাকে ঢোকাতে হবে, আমাকে অক্সিজেনটাকে ঢোকাতে হবে। এবার এটা দুটোই পদ্ধতি, একটা হচ্ছে যে আমি নন ইনভেসিভ ওয়েতে ঢোকাবো, একটা মাস্ক আছে, যেটা মাস্কটা পুরো ফিটেড মাস্ক হয়, মুখের মধ্যে লাগে, তাতে একটা ভেন্টিলেটারে অ্যাটাচ করা থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে বাইপ্যাপ, বাইপ্যাপ অথবা সিপ্যাপ। ওই বাইপ্যাপটা কি করছে, ও তখন এই জোরে অক্সিজেনটাকে দিয়ে, জোরে হাওয়াটাকে দিয়ে আপনার শ্বাসকষ্টটাকে প্রশমিত করছে। এই বাইপ্যাপ দিয়ে কি হচ্ছে, আমার রেসপিরেটরি রেট টাইম, আমার বাইপ্যাপ দেওয়ার আগে রেসপিরেটরি রেট কত ছিল না, আমার 50 ছিল। বাইপ্যাপ দেওয়ার পরে রেসপিরেটরি রেট কত হলো না, একটু আরাম পেলাম, 25 হয়ে গেল। তার মানেটা কি, ও ওয়ার্ক অফ ব্রিদিংটাকে, এই যে শ্বাস নেওয়াটাও কিন্তু আমার কাছে একটা কাজে পরিণত হয়েছে, সেটাকে আমরা ওয়ার্ক অফ ব্রিদিং বলি। আপনি যখন নর্মালি শ্বাস নিচ্ছি, তখন কিন্তু বুঝতে পারি না যে কোনো কাজ হচ্ছে বলে, কিন্তু ফুসফুস কিন্তু শ্বাস নিয়েই চলেছে, মানে প্রতিনিয়ত। যখন যে মুহূর্তে এই শ্বাস নেওয়াটা একটা কাজে পরিণত হচ্ছে, আমার শ্বাসকষ্ট, সেটাকে আমরা শ্বাসকষ্ট বলি, এবং সেটাকে ওয়ার্ক অফ ব্রিদিং বলা হয়। শরীরের যত এনার্জি আছে তার 50% হয়তো 50% 70% শ্বাস নেওয়াতে লেগে যাচ্ছে, এটাকে ওয়ার্ক অফ ব্রিদিং বলা হয়। এই ওয়ার্ক অফ ব্রিদিংটা যেই বাড়ছে, কমনেস্ট এটা কি, আমার
আস্তে 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 কার্বন ডাইঅক্সাইডটা বাড়ছে, আমার আস্তে 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 রেসপিরেটরি রেটটা বাড়ছে, আমি আর পেরে উঠছি না, একটু ড্রাউজিনেস আসছে, অতটা ড্রাউজিও হয়নি, তখন কিন্তু আমাকে পজিটিভ প্রেসার ভেন্টিলেশনের কথা ভাবতে হবে। এবার যতক্ষণ আমি কোঅপারেট করতে পারবো, যতক্ষণ আমি হয়তো ঘুমিয়ে পড়িনি, আমার কার্বন ডাইঅক্সাইডটা অনেক লেভেলে চলে যায়নি, যেখানে আমার কিন্তু বাইপ্যাপের একটা রোল প্লে করছে। বাইপ্যাপে আমরা বাইরে থেকে অক্সিজেনটাকে ভেন্টিলেটরের মতো করে একটা পজিটিভ প্রেশার দিচ্ছি। এরপরে দাঁড়াচ্ছে হচ্ছে এতে হলো না, তখন কি? তখন অবভিয়াসলি যেটা দাঁড়াচ্ছে, যেটা আমরা সবাই কেউ চাই না কিন্তু করতে হয়, সেটা হচ্ছে ভেন্টিলেটর। নাও দ্য ভেন্টিলেশন অবভিয়াসলি এ পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। আমাকে কি করতে হবে? আমাকে একটা এন্ডোট্রাকিয়াল টিউব দিতে হবে, যেটা কিনা আমার এখান থেকে সোজা ট্রাকিয়াতে চলে যাবে, এবং আই উইল কানেক্ট দ্যাট থিং টু ভেন্টিলেটর, এবং একটা সেট টাইডাল ভলিউম থাকবে, কতটা আমি হাওয়া ভেতরে ঢোকাবো, তাতে কতটা পার্সেন্টেজ অফ অক্সিজেন যাবে, কতটা রেসপিরেটরি রেট রাখবো, এবং পেশেন্টকে আমি তখন সেই সময়ের জন্য ঘুম পাড়িয়ে রাখবো যে সে আমার দেওয়া ওই সেট প্যারামিটারসে ব্রিদিং করে আমি দেখবো যে আমার অক্সিজেন স্যাচুরেশনটা উঠছে না বাড়ছে না কমছে, নাকি কার্বন ডাইঅক্সাইডের কি লেভেল আছে। এখন ভেন্টিলেশন নিয়ে অনেক রকমের মিথ আমরা বহুদিন ধরে করে আসি। 20 বছর আগে ভেন্টিলেশনের যে স্ট্যাটাস ছিল, এখন কিন্তু ভেন্টিলেশনের সেই স্ট্যাটাস নেই। আগে 20 বছর আগে যখন ভেন্টিলেশন বললেই রুগীর বাড়ির লোক বলতে, না রাখো আর ভেন্টিলেশন দিয়ে, ভেন্টিলেশন মানে কিন্তু শেষ একটা ছিল। এই মিথটা আস্তে 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 এই বদনামটা ভেন্টিলেশন কিন্তু আস্তে 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 ঘুচে গেছে। এখন কিন্তু বলছে যে আর্লি ভেন্টিলেশন, আমি এই যে বাইপ্যাপ এই কথা বলছি, রুগী যেন না হাঁপায় বেশি। হাঁপালে কি হচ্ছে, আপনার বললাম যে আপনার শ্বাসকষ্টটা যখন কাজে পরিণত হচ্ছে, তখন কিন্তু শরীরের সমস্ত কার্ডিয়াক আউটপুট, সমস্ত ব্লাড ফ্লো, সমস্ত চেষ্টা করছে শ্বাসটাকে মেনটেন করার জন্য। এটাতে বাকি শরীরের অন্যান্য অঙ্গগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কিন্তু অক্সিজেন পাচ্ছে না। তখন কি হচ্ছে, একটা রুগী কিন্তু একটা মাল্টি অর্গান ফেলিয়ার অথবা একটা কার্ডিয়াক প্রবলেম, একটা হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট, এই জিনিসগুলো হওয়ার চান্স থাকছে। তো সেক্ষেত্রে এখন কিন্তু ভেন্টিলেশনটাকে অনেকটা আগিয়ে আনা হয়েছে, না অতটা আমরা রুগীকে ডিকম্পেনসেট হতে দেব না। তো সেই জন্য কারোর বাড়িতে যদি ফোন যায় যে ভেন্টিলেটর লাগবে বলে, আমার মনে হয় ডাক্তারবাবু ফোন করছেন, তিনি কিন্তু বুঝে ফোন করছেন যে ভেন্টিলেটরটা কিন্তু লাগবে। এই সময়টা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না গিয়ে আমার মনে হয় ভেন্টিলেশন উইল বি এ বেটার চয়েস। কিন্তু দেখা গেছে, সবসময়ই দেখা গেছে যে আর্লি ভেন্টিলেশন কিন্তু অনেকের ক্ষেত্রে খুব হেল্পফুল হয়েছে। অবভিয়াসলি আমি বলবো না যাদের শ্বাসকষ্ট নেই একেবারে অক্সিজেন স্যাচুরেশন মেন তাদের ভেন্টিলেটরে দিতে, কিন্তু যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শ্বাসকষ্টটা প্রিডমিনেন্ট হয়ে গেছে এবং আমাদের যে হাই ফ্লো নেজাল ক্যানুলা, বাইপ্যাপ এগুলোতে হচ্ছে না, পেশেন্ট রেস্টলেস, পেশেন্ট কোঅপারেট করতে পারছে না, ড্রাউজি হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আর্লি ভেন্টিলেশন ইজ দ্য কি টু রিকভারি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ভেন্টিলেটরকে ভয় পেলে চলবে না, এটা কিন্তু হেল্পফুল ফর ইয়োর লাংস। ইট ইজ অ্যাকচুয়ালি রিডিউসিং ইয়োর অক্সিজেন ডিম্যান্ড অফ দ্য বডি, এবং চেষ্টা করবে ও কিন্তু ওয়ার্ক অফ ব্রিদিংটাকে কমিয়ে দেবে, যার ফলে ব্লাড ফ্লো অন্যান্য অর্গানে কিন্তু অক্সিজেনের রিকোয়ারমেন্টটা অনেকটা ফুলফিল হবে। সো ভেন্টিলেটরের কিন্তু আর্লি প্রয়োগটা খুব জরুরি এই সমস্ত জায়গাতে। সেটা অবভিয়াসলি একটা ক্লিনিশিয়ানের ডিসিশনের উপর নির্ভর করছে, কিন্তু ক্লিনিশিয়ান ডিসিশনের উপরে কিন্তু একটা বাড়ির লোক এবং সেই মুহূর্তে তাদের যে মানে যাকে আমরা কাউন্সেলিং করি, তাদের কিন্তু একটা সম্মতির সম্যক প্রয়োজন আছে। তো এই ভেন্টিলেশন সম্বন্ধে আমরা যখনই বলছি যে একটা আমার এইভাবে আমরা ভেন্টিলেশনে গেলাম, এর পরেরটা কি? এবার দেখা গেল যে লাংসটা আমার এমন একটা পরিস্থিতিতে এসছে যে এটা এখন আর বেলুনের মতো কোনো স্ট্রাকচার নেই, এটা একটা শক্ত হয়ে এটা ইটের মতো হয়ে গেছে। এখন ইটে বেলুনে আমি ঘুষি মারলে কি হবে? কিছুই হবে না। কিন্তু ইটের মধ্যে যদি ঘুষি মারি, না ইট নড়বে, না আমার হাতও ক্ষতিগ্রস্ত হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ভেন্টিলেটরগুলো কিছু কিছু সময় এই জায়গাতে লাংসটাকে আর ফোলাতে পারছে না বাইরে থেকে এনে। তো সেক্ষেত্রে আমার কি কিছু উপায়, তাহলে কি আমি সেখানে থেমে যাব? আমি কি হাত তুলে দেবো? আমি কি বলবো যে না ভেন্টিলেটর কাজ করছে না, তো আমার ট্রিটমেন্ট এখানে শেষ? এটা কিন্তু নয়। এখানে আমাদের 2-3টে জিনিসকে আবার ভাবতে হবে। তাহলে ভেন্টিলেটর দিয়ে আমরা কি করব? ভেন্টিলেটর দিয়ে আমরা একটু স্টেবিলাইজ করলাম, একটু অক্সিজেন লেভেলটা বাড়লো, এরপরে যেটা করব আমরা ফিরে যাব হচ্ছে প্রোনিংয়ে।
ভেন্টিলেশনে দেওয়ার পরে কিন্তু আমরা আবার পেশেন্টকে প্রোন করতে পারি। এবার আমরা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রোন করতে পারি, তখন কিন্তু রুগী জেগে নেই, ঘুম পাড়িয়ে রাখা আছে, তখন কিন্তু আমরা প্রোনিংয়ে যেতে পারি। এটা প্রায় 16 থেকে 20 ঘন্টার প্রোনিং দিতে পারি, এবং এই আশায় থাকবো যে যে লাংসগুলো আমার পেছনের দিকে আছে সেগুলো যদি খানিকটা রিক্রুটেড হয়ে যায়, একটু ফুলে যায় প্রোনিং হওয়ার ফলে, সেই জায়গাটা একটু ফোলার জায়গা পায়, সেটা কিন্তু আমার অক্সিজেন রিকোয়ারমেন্টটা অনেকটা কমিয়ে দেবে। তাদেরকে আমরা প্রোন রেসপন্ডার বলি। উল্টো করে শুয়ে ভেন্টিলেশনে আমরা প্রোন রেসপন্সিভনেসটা দেখি। এবার যারা প্রোন রেসপন্সিভ, এই যে প্রোনিংটা, এই পোস্ট ভেন্টিলেশন প্রোনিংটা কিন্তু কোভিডের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছে। ভেন্টিলেট করেই আমরা পেশেন্টকে প্রোন করে দিচ্ছি। টাইট লাং আছে, আমরা চেষ্টা করছি লাংসের যে সমস্ত সারফেসটাকে যাতে কাজে লাগানো যায়, পেছনের দিকে যে লাংসটা আছে, সাইডে যে লাংসটা আছে, সেইটা যাতে চুপসে না থাকে, তো আমরা সেটাকে আস্তে 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 করে খোলার চেষ্টা করছি। এই যে প্রোনিংটা আমি বললাম, এটা যে পোস্ট ভেন্টিলেশন, ভেন্টিলেশন কিন্তু শেষ কথা নয়। তাহলে ভেন্টিলেশনের পরেও আমাকে লাংসটাকে রিক্রুট করার ভাবনা চিন্তাকে জারি রাখতে হবে। এবার দেখা গেল যে 2বার প্রোনিং করলাম, প্রথমবার প্রোনিংটা হয়তো খানিকটা ভালো ছিল, দ্বিতীয়বার প্রোনিংয়ে হয়তো সেরকম এফেক্ট আমরা পেলাম না। অর্থাৎ প্রোনিং এই আশায় করছি যে আমার এয়ারওয়ে প্রেশার একটু কমবে, আমার অক্সিজেনের রিকোয়ারমেন্ট, আমি 100% অক্সিজেন দিচ্ছিলাম, সেখান থেকে আমার 80%, 60%, 70%-এ আস্তে 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 রিকোয়ারমেন্টটা নেমে আসে। এবার কারো কারোর ক্ষেত্রে কি হচ্ছে যে প্রোনিং যেই করছি অক্সিজেনটা হুড় করে বেড়ে যাচ্ছে, আবার যাকে সোজা করছি সে আবার চুপসে যাচ্ছে। এবার তাদের ক্ষেত্রে আমরা রেকারেন্ট প্রোনিংয়ে যাই। বলেছি প্রতিদিন 16 থেকে 20 ঘন্টা প্রোনিং করা হয়, তারপর সোজা করে তাকে ফিডিং দেওয়া হয়, এবং 8-9 ঘন্টা 10 ঘন্টা গ্যাপ দিয়ে আবার প্রোন করা হয়, এবং যথারীতি চোখের ওপর প্যাডিং, নাকের ওপর প্যাডিং, প্রত্যেকটা প্রেশারের এরিয়াতে প্যাডিং দিয়ে আমরা প্রপারলি, এতে প্রায় 6 থেকে 8 জন লোক লাগে তাকে উল্টো করে শোয়াতে। কিছু অটোমেটিক ডিভাইসেস আছে, সেটা কিন্তু আমাদের দেশে অতটা কমনলি প্র্যাকটিস নয়, যেটাকে আমরা রোটোপ্রোন বলে থাকি, যেটা ইউএসএ তে খুব বেশি আছে, এবং যাই হোক সেটা নেই আমাদের এখন সেটা। কিন্তু আমরা যেহেতু লোকজন কিছু লোকবল আছে বলে আমরা খানিকটা প্রোনিংটাকে ওইভাবে করি, এবং সবসময় মাথায় রাখতে হবে প্রোনিংয়ে কিন্তু এই টিউব লাগানো এগুলো সবসময় একটু খেয়াল করে করতে হয়। যদিও অত্যন্ত কমনলি প্র্যাকটিস টেকনিক হয়ে গেছে, এখন প্রোনিং নিয়ে অত দ্বিধাদ্বন্দ্ব কারোর মধ্যে আর নেই। প্রোনিং এর এফেক্টটা আমরা পাচ্ছি, উল্টো করে শুয়ে দিলে অক্সিজেনের রিকোয়ারমেন্টটা কিন্তু আমাদের অনেকটা কমে, যেটা আমরা বাড়িতে করছিলাম অ্যাওয়েক ভাবে, এখানে আমরা ভেন্টিলেটরের পরে করছি। তাহলে ভেন্টিলেশনের পরে কিন্তু প্রোনিং একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার দেখা গেল কিছু পেশেন্টের ক্ষেত্রে এই প্রোনিং এর পরে অক্সিজেনের মাত্রাটা তাও বাড়লো না, এবং অক্সিজেন রিকোয়ারমেন্টটা একই থেকে গেল, আর লাংসটা বিকেম অ্যাজ স্টিফ অ্যাজ বিফোর। তাহলে আমার সেই লাংসটাকে আমি ফোলাতে পারলাম না, প্রোনিং করেও ফোলাতে পারলাম না, ইনভেসিভ ভেন্টিলেটর করে ফোলাতে, এবং এক্সরেতে দেখা যাচ্ছে একই রকমের নিউমোনিয়া পুরো জুড়ে আমার জিনিসটা রয়েছে, সিটি স্ক্যানও করা হলো। তাহলে কি অক্সিজেনের মাত্রাটা আমার ধীরে 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 দেখা গেল যে ইভেন অন ভেন্টিলেটারে আমি অক্সিজেন লেভেল মেনটেন করতে পারছি না, আমার স্যাচুরেশন নেমে যাচ্ছে 80, 85, 75, 70, তারও নিচে, ইভেন অন ভেন্টিলেটর। আমি বললাম যে লাংসটা হয়তো অনেকটা, যেমন হয়তো সিটি স্কোরিং হয়তো দেখা গেল তার 24 আউট অফ 25 হয়ে গেছে, তার লাংসটা অনেকটা টাইট হয়ে গেছে, মানে একদম ইটের মতো শক্ত হয়ে গেছে। তাহলে আমার উপায়টা কি? তাহলে কি আমি বলবো যে না এখানেই শেষ হয়ে গেল আমার চিকিৎসাটা? চিকিৎসা কিন্তু এখানে শেষ হলো না। যেখানে দাঁড়ালো সেখানে হচ্ছে এর পরেরটা কি, এই যে শক্ত লাংসটাকে আমি কি করব। এখন যেটা কমলে আমরা খুব অসুস্থ হই, আমি একটা অফিসে চাকরি করি, আমি খুব অসুস্থ, তখন আমরা কি করি না, আমাদের কাজটা অন্য একটা কেউ করে দিচ্ছে, তো এইবারে লাংসটা খুব অসুস্থ হয়ে একটা ইটের মতো শক্ত অর্গান হয়ে গেছে। তাহলে কি করবো? তাহলে সেই জায়গাটাকে আমাকে তাহলে লাংসের কাজটা কাউকে দিয়ে একটা করাতে হবে। এখানে শুধু লাংস ক্ষতিগ্রস্ত নয়, এখানে লাংস যেহেতু ক্ষতিগ্রস্ত সেহেতু অক্সিজেনটা ও কিন্তু ব্লাডে ট্রান্সফার করতে পারছে না, যার ফলে এর পরবর্তীতে কারা কারা অসুস্থ হচ্ছে, আমার হার্ট অসুস্থ হচ্ছে, আমার কিডনি অসুস্থ হচ্ছে, আমার লিভার অসুস্থ হচ্ছে, আমার ব্রেন অসুস্থ হচ্ছে, এবং পেশেন্ট আস্তে 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 মাল্টি অর্গান ফেলিয়ারের দিকে ডিপ করছে। তাহলে এই যে অক্সিজেনের ঘাটতিটা আমি কিন্তু সব সময় মেনটেন করতে পারবো না। তাহলে আমার এই
পদ্ধতিতে একটা উপায় যেটা আমার বেরিয়ে আসছে, যেটা আমরা খুব কমনলি পূর্ব ভারতে খুব কমনলি এখন প্র্যাকটিস করছি, এর জন্য প্রচুর অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়েছে, সেটা হচ্ছে ইসিএমও, যেটাকে আমরা একমো বলছি। একমোটা কি? একমোটা ইজ এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন। এক্সট্রা কর্পোরিয়াল মানে কি? শরীরের বাইরে। এক্সট্রা কর্পাস মানে বডি, শরীরের বাইরে দিয়ে অক্সিজেনেশন করছি। তাহলে লাংসের কাজটা কাউকে একটা করাতে হবে। আমার যদি কোনো একটা পা ভেঙে যায়, খুব জোরে ভেঙে যায়, তাহলে আমি সেই কাজটা কাকে, সেই সময় যতক্ষণ না পাটা সারছে ততক্ষণ আমি একটা ক্রাচ ইউজ করি, সেই ক্রাচটা হচ্ছে একমো। এই একমোটা আমরা তখন পেশেন্টের জন্য অফার করি। তাহলে একমোটা কি করছি? আমরা শরীর থেকে যে ব্লু ব্লাডটা, যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা, সেটাকে বের করে আনছি, সেটাকে বাইরে, শরীরের বাইরে একটা অক্সিজেনেটর আছে, যেটাকে আমরা আর্টিফিশিয়াল লাংস বলছি, তার মাধ্যমে আমরা অক্সিজেনটাকে ঢোকাচ্ছি ওই ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে এবং কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে নিচ্ছি। আফটার দ্যাট রেড অক্সিজেনেটেড ব্লাডটাকে আমি আবার শরীরে ব্যাক করিয়ে দিচ্ছি। তাহলে এটা কিভাবে হেল্প করছে? আমার অ্যাকচুয়ালি ইট ইজ অ্যান অক্সিজেন ডেলিভারি সিস্টেম হুইচ ইজ আউটসাইড দ্য বডি, এবং বাইপাস করে দিচ্ছে আমার নেটিভ লাংসটা, যেটা কিন্তু খুবই অসুস্থ, যেটা কিন্তু শক্ত ইটের মতো পরিস্থিতিতে চলে গেছে, এবং সে তখন ওই লাংসটাকে তখন নিজস্ব এটাকে রেস্ট দিয়ে দিচ্ছে। আমি তখন আর অত ভেন্টিলেশনের ধাক্কা তাকে দিচ্ছি না, আমি তখন লাংসটাকে একটা রেস্টে পাঠিয়ে দিলাম। না, এই যে একমো পদ্ধতিটা, তাহলে কি হচ্ছে? এটা কি নতুন পদ্ধতি? না, এটা নতুন পদ্ধতি না, এটা বহুদিন ধরে প্র্যাকটিস হয়ে আসছে, 1972 সাল থেকে প্র্যাকটিস হয়ে আসছে, কিন্তু এটা আবদ্ধ ছিল হচ্ছে কার্ডিয়াক সার্জারিতে। কার্ডিয়াকের যখন হার্টের অপারেশন করা হতো তখন তাকে বাইপাসে করে করা হতো। কিন্তু দেখা গেল এই পদ্ধতিটাই একটু মিনিয়েচারাইজ ভার্সনে আমরা যখন নিয়ে এলাম, যে আমাদের যখন সোয়াইন ফ্লু এপিডেমিক হয়েছিল ইন 2006-2009 এর ক্ষেত্রে আমরা যখন দেখছিলাম, তখন কিন্তু এই পদ্ধতিটা খুব ভালো কাজে দিয়েছিল, এবং সেখান থেকে কিন্তু খুব আউটকাম বেনিফিট হয়েছিল যাদের প্রচন্ড অক্সিজেন রিকোয়ারমেন্ট, সিভিয়ার এআরডিএস, ভেন্টিলেশনে গিয়েও অক্সিজেন বাড়ছে না, সেটার মাধ্যমে। এই যে একমোর যে পদ্ধতিটা, এটা কিন্তু অ্যাকিউট রেসপিরেটরি ফেলিয়ার, এই যে অ্যাকিউট সিভিয়ার নিউমোনিয়াগুলো, যেখানে লাংস একদম কাজ করছে না, ইভেন অন ভেন্টিলেটর, আমাদের শরীরে অক্সিজেনের পার্সেন্টেজ স্যাচুরেশন কমে যাচ্ছে, তখন কিন্তু খুব ভালো কাজ দিচ্ছে। এবং কোভিডে কিন্তু এই যে আমরা একমোর যে প্রয়োগটা, এটা কিন্তু আমরা খুব ভালো করে আস্তে আস্তে শুরু করেছি। এবং বলতে দ্বিধা নেই যে পূর্ব ভারতে, কলকাতায় এই জিনিসটা কিন্তু একটা পায়োনিয়ার ওয়ার্ক চলছে, কাজটা চলছে। এবং শুধু কলকাতার লোক নয়, বাইরে থেকেও কিছু লোক, তারা যাদের এ আছে, তারা কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স এবং করে করে আসছেন এই একমো পদ্ধতির সাহায্য নিতে। এবং এই একমোর মাধ্যমে কিন্তু আমরা দুটো কাজ করছি। এখন শরীর অক্সিজেনের মাত্রাটাকে বাড়িয়ে দিচ্ছি একটা আর্টিফিশিয়াল লাংসের মাধ্যমে। সেকেন্ড হচ্ছে লাংসটা, যেটা আমার ডিজিজ লাংস, যেটার কিন্তু আর কাজ করার ক্ষমতা নেই, তাকে আমি রেস্ট দিচ্ছি। রেস্ট দিচ্ছি কতদিন? অ্যাটলিস্ট ফর 2 to 3 weeks, ইন হোপিং যে আমি এই আশায় তাকে রেস্টটা দিচ্ছি যে সে আস্তে 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 নিজের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, এবং ধীরে 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 আমরা একমোটাকে উইথড্র করলে হি ক্যান টেক হিজ ওন ব্রেথ অন ভেন্টিলেটর, আস্তে 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 অক্সিজেন স্যাচুরেশনটা বেড়ে যাবে। তাহলে একমো জিনিসটা কি তাহলে মানে আমাদের কাছে খুব ফ্রিলি অ্যাভেলেবল? না, এটা অবভিয়াসলি একটা রিসোর্স ইন্টেন্সিভ ব্যাপার। এর মধ্যে কিছু স্পেশালিটি, কিছু দক্ষতা, কিছু আলাদা দক্ষতা লাগে, কারণ ক্যানুলা যেগুলো আছে, যেগুলো বড় বড় পাইপ আছে, যেগুলো হার্টের কাছে গিয়ে আমরা যে ব্লু ব্লাডটাকে, ডিঅক্সিজেন ব্লাডটাকে বার করি, এবং সেটা তবে পুরো জিনিসটাই আমরা বেড সাইডে করি, পেশেন্টকে সরানো হয় না। এবং বেড সাইডে আর একটা মেশিন, যেটা হচ্ছে একমো মেশিন, যেটা কনসোল, সেটা রাখা থাকে, এবং দুটো ক্যানুলা দেওয়া হয়। একটা ড্রেন করে, যেটা বললাম ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে ড্রেন করে, সেটা একটা অক্সিজেনেটরের মাধ্যমে পাস করানো হয়, যেখানে অক্সিজেনটা দেওয়া হয় আর কার্বন ডাইঅক্সাইডটা বের করে নেওয়া হয়, দিয়ে রেড অফ ব্লাডটাকে আবার একটা পাম্পের মাধ্যমে আমরা সিস্টেমে পাঠিয়ে দিচ্ছি, যাতে কি হচ্ছে অক্সিজেন, রেড অক্সিজেনটা আমি রেডিমেড পেয়ে যাচ্ছি। এই যে আমার বাড়িতে রান্না করতে যদি ইচ্ছে না করে, আমি কি করবো? আমি জোম্যাটোকে বলবো, সুইগিকে বলবো যে তারা ডেলিভারি করে যাবে। এখানেও টিপিক্যাল ও কিন্তু ওই অক্সিজেন ডেলিভারির সিস্টেম অথবা অক্সিজেন ডেলিভারি পার্সনের কাজটা, বয়ের কাজটা করছে। ও কিন্তু অক্সিজেনটাকে
বাইপাস করে, নিজস্ব লাংসটাকে বাইপাস করে ও কিন্তু শরীরে অক্সিজেনটা দিয়ে দিচ্ছে। এতে কি হচ্ছে, দ্যাট মাল্টি অর্গান ফেলিয়ার, যেটা লাংস ছাড়াও যে বাকি অর্গানগুলো খুব ইম্পর্টেন্ট, হার্ট খুব ইম্পর্টেন্ট, কিডনি, লিভার, এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স কম থাকছে। তাহলে একমো আমি যখন দিচ্ছি, আমি কিন্তু লাংসের কথাটা ভাবছি না। তার কারণ হচ্ছে লাংসটা অলরেডি একটা পরিস্থিতিতে পৌঁছে গেছে, সে কিন্তু আর কাজ করতে পারছে না। আই নিড টু গিভ দ্য রেস্ট টু দ্যাট ডিজিজ লাং, এবং সেই জন্যই একমো পদ্ধতিটা করা হচ্ছে। এখন মেডিকাল তে আমরা যেটা একমো পদ্ধতিটাকে অনেক র্যাম্পেন্ট ভাবে ইউজ করেছি, এবং প্রচুর মানুষ এখান থেকে ভালো হয়ে তারা একমোর ফল পেয়ে বাড়ি গেছেন। অবভিয়াসলি একটু লং স্টে আছে, ভাবতে হবে, কারণ লাংসের রিকভারি কিন্তু মিনিমাম কোভিড লাংসের রিকভারি 2 to 3 উইক্সের আগে হচ্ছে না। তো সেক্ষেত্রে এই 2 to 3 উইক্সটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টাইম, যেখানে মানুষকে এই একমো পদ্ধতিটা সহ্য করতে হবে, এবং আস্তে 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 সে ওই বাকি অর্গ্যানগুলো যাতে ফেল না করে যায়। আমার গোল হবে যে মাল্টি অর্গ্যান ফেলিয়ারটাকে প্রিভেন্ট করা। সেই জন্যই আমরা মেনলি এই একমোর চিকিৎসাটা এনেছি। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যখন সমস্ত অর্গ্যানগুলো খুব ভালো অক্সিজেন পেয়ে ওয়েন দে আর ডুইং ওয়েল, আস্তে 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 এরাও কিন্তু হেল্প করছে বিভিন্নভাবে লাংসটাকে আস্তে 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 ইমপ্রুভ করানোর। রুগীকে আমরা প্রথম 2-3 দিন হয়তো ঘুম পাড়িয়ে রাখছি, তারপর আস্তে আস্তে করে জাগাচ্ছি, ধীরে ধীরে তার ব্রিদিং এক্সারসাইজেস করানো হচ্ছে, তাকে ট্র্যাকিওস্টমি করা হচ্ছে, যে একটা মুখের টিউবটা বেশি দিন না রেখে, যেটা বললাম ভেন্টিলেশনের ক্ষেত্রে করা হয়, না রেখে তাকে আমরা গলা দিয়ে একটা ট্র্যাকিওস্টমি করে আস্তে আস্তে সে মুখটা ফ্রি করে দেওয়া হচ্ছে। তারা আস্তে ধীরে 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 একটা সেরে ওঠার দিকে কিন্তু এগিয়ে চলেছেন। এবার প্রশ্ন হলো, অনেক সময় দেখা যাচ্ছে যে একমো দেওয়ার পরেও লাংসটা খুলছে না। সেক্ষেত্রে আমি বারবার করে বললাম, আবার কিন্তু প্রোনিং এর একটা রিকোয়ারমেন্ট থাকছে, এবং আমরা কিন্তু পেশেন্টকে অন একমো প্রোনিং করতে পারি, এবং সেটা কিন্তু খুব কার্যকারী দেখা গেছে। এটা কিন্তু কোভিডের আগে আমরা অতটা করতাম না, এখন কিন্তু কোভিডে অন একমো আমরা প্রোনিং করছি। তাতে কি হচ্ছে যে আমি বললাম যে আবার পিঠের দিকে যে লাংস আছে, যেটা কিন্তু একটু খুলতে পারে, একটু খোলার মতো পরিস্থিতি আছে, সেই লাংসটাকে আমাকে সুযোগ দিতে হচ্ছে সে যেন ওপেন আপ করে, এবং আস্তে 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 আমরা খানিকটা হলেও লাংসের কার্যক্ষমতাটাকে ফিরে পাই। তো একমোতে অল দিস থিংস ক্যান বি ডান, এবং ধীরে ধীরে যখন সে কনভালসেশনটা ভালো হচ্ছে, আস্তে আস্তে একমো দিয়েই আমরা খানিকটা তাকে মোবিলাইজ করতে পারছি, আমরা বেডের বাইরে তাকে পা ঝুলিয়ে বসাতে পারছি, সে আমাদের সঙ্গে কমিউনিকেট করছে, সে ইন্টেলেকচুয়ালি করছে, ফিজিওথেরাপিতে অংশগ্রহণ করছে, এভরিথিং ফর দ্য কনভালসেন্স, ফর দ্য রিকভারির জন্য আমরা একমোতে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। অবভিয়াসলি বলতে দ্বিধা নেই যে কোভিডের ক্ষেত্রে একমো কিন্তু একটা খানিকটা হলেও একটা নিশ্চিন্তির আশ্বাস দিয়েছে, কারণ এই ধরনের নিউমোনিয়াগুলো, যেগুলো প্রায় আমরা দেখছি স্কোরিং এ প্রায় 96%, 92% এতে হচ্ছে, তাদের কিন্তু লাংস একটু হলেও আমরা কিন্তু পোস্ট ভেন্টিলেশন কিন্তু খুব একটা ভালো রেজাল্ট সেখানে আমরা পাচ্ছিলাম না। সেক্ষেত্রে একমোতে থাকলে অ্যাটলিস্ট সেই লাংসটা হিল হওয়ার একটা সময় পাওয়া যাচ্ছে, কারণ ওই লাংসটাকে যত আমরা কাজ করাবো তত বেশি ওই লাংসটা কিন্তু ড্যামেজ হওয়ার চান্স থাকে। এবং এবারে দেখা যাচ্ছে কিছু হলো যে নিউমোথোরাক্স, এয়ারলিক সিন্ড্রোম, ভেতরে ফেটে যাচ্ছে, অথবা বাইরে হয়ে একটা কি বলবো সার্জিক্যাল এমফাইসিমা করছে, অথবা নিউমোমিডিয়াস্টিনাম ভেতরে, মিডিয়াস্টিনামের ভেতরে এয়ার ঢুকে যাচ্ছে, যেটা লাংস নিজের মধ্যে ফাটার চান্স থাকে। সেটা কিন্তু খানিকটা হলেও একমোতে আমরা করি, কারণ লাংসটাকে আমরা রেস্টে পাঠিয়ে দিই, আর কিন্তু আমরা লাংসটাকে এতটা করি না। তো এই অবধি আমরা যদি মোটামুটি একটা টোটাল ম্যানেজমেন্টটা বললাম, যেখানে একটা বাড়ির থেকে হাইপক্সিয়াটা কিভাবে আস্তে 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 কিভাবে কোন লেভেলে কিভাবে ম্যানেজড হচ্ছে, যে একটা বাড়িতে একটা অক্সিজেন সিলিন্ডার, একটা অ্যাওয়েক প্রোনিং থেকে শুরু করে এখানে নেজাল ক্যানুলা, নন রিব্রিদিং মাস্ক থেকে আমার HFNO যেটা হাই ফ্লো নেজাল অক্সিজেন, তারপরে পাইপ অ্যাপ, না হলে ভেন্টিলেটর, এবং তারপরে একমো, এদের মধ্যে কিন্তু প্রতিটা স্টেজে প্রোনিং উল্টো করে শোয়ানোর কিন্তু প্রোগ্রামটা আমরা কিন্তু জারি রেখেছি। এই যে অ্যাওয়েক প্রোনিং হলো, তারপরে ভেন্টিলেশনে প্রোনিং হলো, আমার ডিভাইসগুলো নিয়েও প্রোনিং হলো, ইভেন অন একমো উই ক্যান প্রোন দ্য পেশেন্ট। সো এইগুলোকে কিন্তু এইভাবে এতগুলো পদ্ধতির মাধ্যমে এই অক্সিজেনের মাত্রাটাকে আমরা স্বাভাবিক করার চেষ্টা করছি, যাতে ওভার এ পিরিয়ড অফ টাইম আস্তে 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 লাংটা হিট করলে মানুষ কিন্তু আস্তে 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 এই ক্রিটিক্যালিটির থেকে বেরিয়ে আসছেন। এটা একটা অবভিয়াসলি হারকিউলিয়ান টাস্ক,
কারণ একজনকে কন্টিনিউয়াস মনিটর করা, সেটা সে বাড়িতে থাকুন কি সে হাসপাতালে থাকুন, সে ভেন্টিলেটরে থাকুন, এটা একটা হারকিউলিয়ান টাস্ক। এবং একটা গুড ক্রিটিক্যাল কেয়ার, এতে কিন্তু ইনভলভমেন্ট লাগছে, যেখানে আমাদের নার্স, যেখানে আমাদের প্যারামেডিক্স, যেখানে ডাক্তার তো অবভিয়াসলি আমরা তো রয়েছি ক্রিটিক্যাল কেয়ার, এবং এর যে স্পেশালিটি যেটা অ্যানাস্থেশিয়ার যে স্পেশালিটিটা, সেটা পুরোটাই আমরা করে গেছি। কারণ অক্সিজেনের যে এই নলেজটা, এটা কিন্তু অ্যানাস্থেশিয়া এবং ক্রিটিক্যাল কেয়ার এই দুজনের হচ্ছে মেন সাবজেক্ট। এবং এই যে অক্সিজেন ডেলিভারি টু দ্য টিস্যুস, এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে। কারণ যেখানে অন্য কোনো ওষুধ কাজ করছে না, সেখানে শুধুমাত্র কোভিডের ক্ষেত্রে 1, 2, 3 অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, এই তিনটে কিন্তু আমাদের মাথায় রেখে দিতে হবে। এবং যে কোনো মূল্যে অক্সিজেনকে আমাদের বডিতে পৌঁছে দিতে হবে। সেটা ন্যাজাল ক্যানুলা হতে পারে বিভিন্ন স্টেজে, সেটা ন্যাজাল ক্যানুলা, সেটা এইচএফএনও হতে পারে, সেটা ভেন্টিলেটর হতে পারে, এবং সেটা একমোও হতে পারে। আমার মেন টার্গেট হবে অক্সিজেনটাকে আমার সাপ্লাই করা, বিকজ যে অক্সিজেন যে রান্নাঘর, যেটা আমার লাংসটা, সেটা কিন্তু কাজ করতে পারছে না। তো আজ এই পর্যন্তই। আমরা আবার ফিরে আসবো এই পরবর্তী ডিসকাশনের ক্ষেত্রে। এবং মাথায় রাখতে হবে যে অক্সিজেনের কথাটা আমি বললাম, এবং ভেন্টিলেশন এবং অক্সিজেন, এই ব্যাপারগুলোকে এখন আর ভয় পাওয়ার দিন নেই। এগুলোর কার্যক্ষমতা অলরেডি এস্টাবলিশড, এবং প্রতিটি ডিভাইসের যে এসক্যালেশন, যে আমার আজকে এই অক্সিজেনে হচ্ছে না, আমার এইচএফএনও লাগবে কি ভেন্টিলেটর লাগবে কি একমো লাগবে, এগুলো কিন্তু অ্যাজ পার রিকোয়ারমেন্ট ধীরে ধীরে, সবার লাগছে না। আবার সব এক মশা মারতে কামান দাগার মতো সবার একমো লাগছে না, অথবা যার একমো লাগছে তার কিন্তু একমো লাগছে, যার ভেন্টিলেটর লাগছে তার কিন্তু ভেন্টিলেটর লাগছে। এটা কিন্তু আমাদের একটু মাথায়, তবেই আমরা এই অতিমারিতে যে অতি অসুস্থ লোকজন আছে, যারা বাড়িতে নেই, যারা হাসপাতালের ওয়ার্ডে নেই, যারা হাসপাতালের এইচডিউতে না থেকে মেন আইসিইউতে মেন যে অসুস্থ অবস্থায় রয়েছেন, তাদের কিন্তু অনেকটা হলেও উপকারে আসছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং, মাস্ক এবং হাত ধোয়াটা ভালোভাবে প্র্যাকটিস করবেন, এবং ভ্যাকসিন নেবেন। নমস্কার, থ্যাংক ইউ।